কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো কেন? রুম লাগবে নাকি নিশ্চয়ই? চাচা, আমি গ্রাম থেকে এসেছি। একটা রুম হলে অনেক উপকার হতো, কিন্তু অনেকটা খুঁজলাম, কিন্তু কোথাও একটি রুম ফাঁকা পেলাম না। আপনার কাছে কি কোনো রুম হবে থাকার জন্য? হ্যাঁ, রুম হবে, কিন্তু রুমের ভাড়া ১,৫০০ টাকা এই মুহূর্তে দিতে হবে। কারণ ব্যাচেলর যারা থাকে তারা টাকা না দিয়েই পালিয়ে যায়। তার জন্যই আর কি অ্যাডভান্স নেওয়া লাগবে প্রথম মাসের। তুমি কি দিতে পারবে? ঠিক আছে চাচা, আমি রাজি। আমি আপনাকে ১৫০০ টাকা দিচ্ছি, কিন্তু ভালো হতে হবে, আর একটু বড় হওয়া চাই। ঠিক আছে, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি। আর এখানে কোনো সমস্যা হলে আমার নাম বলবে। আমার নাম হলো রফিক ব্যাপারী। এই কথা বলার পরে আকাশ ছেলেটা ওই বুড়ো লোকটার সঙ্গে যেতে শুরু করলো। ওই বুড়ো লোকটা সামনের দিকে হেঁটে যাচ্ছে আর আকাশ তার পেছনে পেছনে হাঁটছে। আকাশ বস্তিতে অনেক কিছুই দেখতে পারলো। একটা মেয়ে চারিদিকে তাকেই শুধু ফলো করছেন। আকাশ কোনো কিছুই বুঝতে পারলো না মেয়েটা কেন বারবার তার দিকেই তাকিয়ে দেখছে। মেয়েটার পরনে খুবই সাধারণ পোশাক, কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দর। আকাশ আর কোনো কিছু না ভেবে ওই রুমে চলে আসলো। আর রুম বুঝে নেওয়ার পরে আকাশ টাকা দিল তার মানিব্যাগ থেকে। আর টাকা দেওয়ার পরে চাচা আরো কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আর চাচা চলে যাওয়ার পরে আকাশ রুমটা ভালোভাবে গোছাতে শুরু করলো। আর কয়েকজন এসে আকাশের সঙ্গে পরিচয় হয়ে নিল। আর এভাবেই রাত কেটে যাওয়ার পরে সকালবেলা আকাশের ঘুম ভাঙলো। আকাশ ঘুম থেকে ওঠার পর মোবাইলে একটা মেসেজ দেখতে পারে। এই মেসেজটা হলো ভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার মেসেজ। সে আজকেই ভার্সিটিতে যাবে আর আজকে থেকে তার ভার্সিটির লাইফ শুরু হবে। আকাশ তাড়াতাড়ি করে ভার্সিটির জন্য রেডি হয়ে গেল। আর আকাশ হোটেলে একটা নাস্তা করে বেরিয়ে পড়ল আর রাস্তা দিয়ে হাঁটছে। আর মোটামুটি সকলেই তার দিকে তাকিয়ে আছে, কারণ কালকে ছিল খুবই সাধারণ একটা পোশাক আর আজকেও ঠিক তেমনটাই, তবে কালকের থেকে আজকে অনেক বেশি ক্ষেত দেখাচ্ছে। আকাশ রাস্তা দিয়ে হেঁটে চলছিল আর তখন দেখতে পারল ওই কালকের মেয়েটা দোকানে বসে চা বিক্রি করছে। তার মানে মেয়েটা হলো চা বিক্রেতা। আকাশ ওই দোকানে না চাইতেও চলে গেল চা খাওয়ার জন্য, কারণ মেয়েটাকে দেখে তার অনেক পছন্দ হয়েছে। প্রথম দেখায় মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। আকাশ দোকানে যাবার পরে মেয়েটাকে বলল চা দেওয়ার জন্য, আর মেয়েটা চা বানিয়ে আকাশকে দিল। আর তখন মেয়েটা জিজ্ঞাসা করলো, আপনি কি এখানে নতুন এসেছেন? যাক, ভালোই হলো। আমার বাবার এই রুমটা অনেক দিন ধরেই খালি পড়েছিল। অনেক দিন ভাড়া দিব দিব করে ভাবছিল, কিন্তু অবশেষে এই রুমে ভাড়া হলো। এই রুমে আসলে কেউ থাকতেই চায় না, কারণ পিছনে ময়লার দুর্গন্ধ আছে, তো সেই জন্য। ও, তার মানে আপনি রফিক ব্যাপারের মেয়ে, তাই না? কিন্তু আপনি এই অবস্থায় কেন? আপনি একাই এই দোকান চালান? হ্যাঁ, আমি এই একাই দোকান চালাই। আসলে সারাদিন বসে থাকি, আর এই বস্তিতে এই দোকান ছাড়া আর কোনো দোকান নেই, তাই আমি বসে থাকি। কেন, কোনো সমস্যা নাকি? আমাকে এত নিচু ভাববেন না, আমি কিন্তু ইন্টার পাস করেছি। ও আচ্ছা, ভার্সিটিতে ভর্তি হবেন না? আমি এই পাশের ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, নতুন, আর এখান থেকেই কন্টিনিউ করব। ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে টাকা প্রয়োজন, সে টাকা তো আমাদের কাছে নেই। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে কয়েকদিন পরে নাকি ভর্তি করে দিবে টাকা ম্যানেজ করে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার চাটা কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক ভালো লাগলো চা খেয়ে। ঠিক আছে, আজকে আসি তাহলে। আকাশ এই কথা বলার পরে দোকান থেকে চলে আসলো আর দোকান থেকে সোজা ভার্সিটির দিকে হাঁটতে লাগলো। আর ভার্সিটির গেট দিয়ে যখনই আকাশ প্রবেশ করলো, মনে হলো আকাশ অন্য একটা দুনিয়ায় প্রবেশ করে ফেলেছে, কারণ চারিদিকে ভিন্ন ভিন্ন রকমের মানুষ। কেউ কেউ আকাশকে নিয়ে অলরেডি ট্রোল করা শুরু করে দিয়েছে। আর হঠাৎ করেই একটা মেয়ে আকাশকে ইচ্ছে করে ধাক্কা দিল। আকাশকে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার পরে আকাশ তখন কোনো কিছু না বলেই আবারও হাঁটতে শুরু করলো। আর তখনই ওই মেয়েটা সামনে থেকে এসে আকাশকে একটা থাপ্পড় মারলো।
আর থাপ্পড় মারার পরে মেয়েটা রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিস আর আমাকে সরি না বলে চলে যাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি এই ভার্সিটির সভাপতির একমাত্র মেয়ে, আর তুই কিনা এই নেহা চৌধুরীর শরীর স্পর্শ করেছিস, কুত্তার বাচ্চা! আপু, আপনি আমার সঙ্গে এরকম করছেন কেন? আমি তো আপনাকে দেখতে পারিনি। আর এখানে তো দোষ ছিল আপনার। আপনি নিজেই তো বন্ধু বান্ধবের সঙ্গে ফাজলামো করতে করতে আমার উপর এসে পড়েছেন। আমার কি দোষ? আপনি নিজেই তো আমাকে ধাক্কা দিয়েছেন। থাক, আর কথা বলতে হবে না। তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? এখান থেকে সোজা লাথি দিয়ে বের করে দেব। তা কলেজে নতুন নাকি? এই জন্যই আমাকে চিনিস না। কি কথা বলার পরে তখনই নেহার চারিদিকে ছেলেরা চলে আসলো আর ছেলেদেরকে নিয়ে আকাশকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসলো। আকাশকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসার পরে তখন নেহা সবার সামনে গাড়ির উপরে গিয়ে বসলো। নেহা শার্ট প্যান্ট পরে আছেন, দেখতে অনেক বেশি বাজে দেখাচ্ছে। তখন নেহার বন্ধু রকি বলতে লাগলো, কি ব্যাপার? তুই এই ছেলেটাকে এভাবে দাঁড়িয়ে কেন রেখেছিস? কোন শাস্তি দিচ্ছিস না কেন? তোকে ধাক্কা দিয়েছে মানে আমাদের কলেজকে অপমান করা। তুই কি এভাবে বসে থাকবি? তুই কি কোনো ব্যবস্থা নিবি না? এই কুত্তার বাচ্চা, তুই তোর শার্ট খোল আর ওই শার্ট দিয়ে আমার জুতা পরিষ্কার করে দে, কারণ তোর জন্য আমার জুতায় ময়লা লেগেছে, আর তার বিনিময়ে তুই টাকা পাবি। চিন্তা করিস না ফকিন্নির বাচ্চা, তাড়াতাড়ি কর, না হলে তোকে আজকে কোনো ছাড়াছাড়ি নাই। প্রথম দিন এসেই ঝামেলা করে ফেলেছিস। এভাবে অনেক কথা বলতে লাগলো আকাশকে। আর তখন ছেলেরা আকাশের দিকে মারতে আসলো, আর আকাশও কোনো উপায় না পেয়ে সেটাই করলো। শার্ট খোলার পরে নেহার বান্ধবীরা আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আকাশের শরীর দেখতে পুরো বলিউড হিরোদের মতো। আকাশ তার নিচের শার্ট খুলে জুতা মুছে দিল, আর এটা দেখে নেহা হাসতে শুরু করলো, আর আকাশ অন্যদিকে তাকিয়েছিল। তো জুতা পরিষ্কার করে দেওয়ার পরে তখনই দেখতে পারলো ভার্সিটির যত ছাত্রছাত্রী আছে সকলেই তার পিছনে তাকিয়ে মজা নিচ্ছেন। আকাশ আর উপরে তাকাতে পারল না, আকাশ নিচের দিকে তাকিয়েছিল। আর তখনই সামনে থেকে ওরা চলে গেল, আর নেহা তার বান্ধবীদেরকে নিয়ে চলে যাওয়ার পরে এদিকে আকাশ তার নিজের চশমাটা পরে আবারও ক্লাসের দিকে হাঁটা দিল। আর সিঁড়ি দিয়ে যখনই উঠতে যাবে তখনই ইচ্ছে করেই রকি ছেলেটা আবারও ধাক্কা দিয়ে আকাশকে চলে যায়। আকাশ আর কোনো কিছু বলল না, আকাশ চুপচাপ এসে ক্লাসে প্রবেশ করলো। ক্লাসের সবার পেছনের বেঞ্চে বসে থাকার পরও সবাই তাকে নিয়ে কথা বলছে। সবাই এরকম বলা বলি করছে যে এরকম একটা ক্ষেত ছেলে এই ভার্সিটিতে আসার সাহস কি করে পায়। এরকম আরো নানান ধরনের কথা বলছিল। আকাশ ওদের কথায় কোনো উত্তর দিল না। আর কিছুক্ষণ পরেই স্যার ক্লাসে প্রবেশ করলো। স্যার ক্লাসে প্রবেশ করার পরে বলতে লাগলো, আজকে তোমাদের ক্লাসে নতুন একটা ছেলে এসেছে। ওর নাম আকাশ মাহমুদ। তোমরা তাকে সাহায্য করবে। ও যদি কোনো কিছু না বুঝতে পারে তোমরা তাকে হেল্প করবে, আর তোমরা সবাই ওর সঙ্গে বন্ধুর মতোই আচরণ করবে। স্যার, এরকম একটা খ্যাত ছেলে আমাদের ভার্সিটিতে আসার সাহস কি করে পায়? আপনাদের কি চোখ নষ্ট হয়ে গেছে নাকি? নেহা, তুই কিছু বলছিস না কেন? স্যার, আমারও একই কথা। এরকম একটা ছেলে আমাদের ভার্সিটিতে আসার সাহস কি করে পায়? এটা আমার বাবার ভার্সিটি, আমি যেটা বলবো সেটাই হবে। আপনাদের উচিত ছিল আমার সঙ্গে পরামর্শ করে তারপরে এই ছেলেকে অ্যাডমিশন দেওয়া। স্যার এই ব্যাপারে আর কোনো কথাই বলল না। স্যার নিজেই লজ্জায় পড়ে গেছে। আকাশের আর বুঝতে বাকি রইল না যে এই ভার্সিটিতে এখন কি হচ্ছে আর কার কথাই পুরো ভার্সিটি চলছে। আর স্যার তার নিজেকে সামলে তখন আমারও বলতে লাগলো, আচ্ছা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হলো ভার্সিটি থেকে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা 13 তারিখে কক্সবাজার যাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়বে। তোমরা যে যাবে তারা টাকা দিয়ে দেবে। এই কথা বলার পরে স্যার আবারও ক্লাস শুরু করলো। এদিকে আকাশ এই কথা শোনার পরে অনেক খুশি হয়ে গেল। সে কেন খুশি হয়ে গেল সেটা অন্য কেউই বুঝতে পারলো না। আকাশ কক্সবাজার যাওয়ার জন্যে এত দিন অপেক্ষা করছিল,
কারণ তার ওখানে একটা মিশন আছে, আর সেই মিশনে একমাত্র ওদের সঙ্গে গেলেই কমপ্লিট করতে পারবে। আর তখনই স্যার তার ক্লাস শুরু করলো। আর ক্লাস শেষ হবার পরে আকাশ টাকা জমা দিয়ে দিল ট্যুরে যাওয়ার জন্য। আর টাকা জমা দেওয়ার পরে যখনই ভার্সিটি থেকে বের হতে যাবে তখনই তাকে আবার পেছন দিক থেকে নেহা ডাক দিল। নেহা ডাক দেওয়ার পরে বলতে লাগলো, এই খ্যাতের বাচ্চা, তুই এত টাকা পেলি কোথায়? তুই ট্যুরে যাওয়ার জন্য স্যারের কাছে কেন টাকা পয়সা দিয়ে আসলি? তোদের সঙ্গে আমার ট্যুরে যাওয়া লাগবে? বিশেষ করে তুই যে পরিমাণে খ্যাত, আর তোর মতো আর একটা খ্যাত এই ভার্সিটিতে আর নেই। যেগুলো আছে সেগুলোকে চালিয়ে দেওয়া যায়, কিন্তু তোকে দেখলে আমার গা জ্বলে। ইচ্ছা করে তোকে এখানেই গলা টিপে মেরে ফেলি। আপু, আমি তো আপনার সঙ্গে তেমন কোনো কিছুই করিনি। আপনি শুধু শুধু আমার উপর এত রাগ দেখাচ্ছেন কেন? আমি তো মনে হয় না আপনাকে এর আগেও কখনো দেখেছি। এই ভার্সিটিতে আজকেই আমি আপনাকে প্রথম দেখলাম, আর আপনি আমার সঙ্গে এরকম করছেন কেন? এই খ্যাতের বাচ্চা তোর সঙ্গে কিসের মতো ব্যবহার করবে? তুই কি কোনো এলিয়েন যে তোকে দেখে সম্মান করতে হবে? নাকি তুই আমাদের বস যে তোকে দেখে সম্মান করতে হবে? যা এখান থেকে। আর নেহা, তুই খ্যাতের সঙ্গে কথা বলছিস কেন? আমি স্যারের সঙ্গে কথা বলবো এই খ্যাত কি করে আমাদের সঙ্গে ট্যুরে যেতে পারে, এটাই আমার দেখার আছে। এই কথা বলার পরে রকি এবং নেহা দুজনেই রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আর রকি আর নেহা চলে যাওয়ার পরে আকাশের এদিকে একা একাই হাসতে শুরু করলো, কারণ ওরা জানে না ওরা কার সামনে বসে এতক্ষণ দাঁড়িয়ে এভাবে বড় বড় কথা বলছিল। আকাশের পরিচয় যদি ওরা জানতে পারতো তাহলে আকাশের পা ধরে ক্ষমা চাইতো। আকাশ আর এসব কিছু না ভেবে আকাশ সরাসরি এই বস্তির রুমে চলে আসলো। আর রুমে আসার পরে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হবার পরপরই তখন দরজায় কড়া নাড়লো সাদিয়া। সাদিয়া ভিতরে আসার জন্যে আকাশকে বলতে লাগলো, আমি কি ভেতরে আসতে পারি? আসলে একা একটা ছেলের রুমে না বলে আসাটাও উচিত না। আসেন আসেন, এভাবে অনুমতি নেওয়ার কি আছে? আপনার বাসা, আপনার সবকিছু, আর আপনি আসলে অনুমতি নেবেন? এটা কি হয় নাকি? সাদিয়া ভিতরে আসলো। ভেতরে আসার পরে দেখলো খুবই পুরনো একটা চাদর চোখের সামনে, যেটি বিছানায় বিছানো আছে। তারপর আশেপাশে দেখতে লাগলো সাদিয়া তেমন কিছুই নেই, শুধুমাত্র একটা বড় সুটকেস রয়েছে। আর ওই সুটকেসের মধ্যে একটা লোগো দেখতে পেল, অনেক দামি একটা ব্র্যান্ডের সুটকেস হবে হয়তো। সাদিয়া ওদিকে তাকিয়ে আছে দেখে তখন আকাশ সাদিয়াকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি ওদিকে কেন তাকিয়ে আছেন? আর হাতে এগুলো কি? নিশ্চয়ই দয়া করে আমার জন্য খাবার এনেছেন, তাই না? আমার জন্য দয়া দেখাতে হবে না, আমি এমনিতেই নিজেরটা নিজে করতে পারি। আরে না, আমি দয়া কেন করতে যাব? আর এগুলো তো আমি নিয়ে আসিনি, আমার বাবা আমাকে দিয়ে বলল আপনাকে এগুলো দিয়ে যাওয়ার জন্য। আপনি একা থাকেন, কি খান না খান এগুলো আপনার বাসায় দিতে বলেছেন। ও আচ্ছা, তাহলে রেখে যান। আসলে কিছু মনে করবেন না, মন মানসিকতাটা কেমন যেন দিন দিন হয়ে যাচ্ছে এই সমাজের মানুষগুলোর জন্য। এই সমাজের মানুষ আপনাকে কখনোই ভালো থাকতে দিবে না, কিন্তু আপনাকে সবার সাথে তাল মিলিয়ে ভালো থাকতে হবে। আমি এত কিছু বুঝি না, এই কথাটা মনে রাখবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যাই থাকবে না আপনার জীবনে। ঠিক আছে, মনে থাকবে। আর নিজেকে এত ছোট মনে করো কেন? ও সরি, তুমি করে বলে ফেললাম। আরে না, সমস্যা নেই, এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনাকে আপনি করেই বলবো। আচ্ছা যাই এখন, বাবা হয়তো ডাকবে আবার। শুনুন, একটা কথা বলি, কালকে আমার সঙ্গে ভার্সিটিতে যাবেন, যদি কিছু মনে না করেন। সেটা না হয় কালকেই দেখা যাবে, এখন যাই, না হলে বাবা আবার আমাকে বকাঝকা করা শুরু করে দেবে। আকাশ সাদিয়ার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। আর সাদিয়া চলে যাওয়ার পরে সে রুমে যাওয়ার পরে আকাশের কথাই চিন্তা করতে লাগলো। সে আকাশের কেমন যেন ভক্ত হয়ে গেছে, আকাশের এমন কথাগুলোর প্রেমে পড়ে গেছে এই সাদিয়া। আকাশ মেয়েটার কথাই ভাবছেন। আকাশ খাবারগুলো খেয়ে তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো, তার সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে তার কাজগুলো করতে লাগলো। রাতের বেলায় আকাশ ছদ্মবেশে রেডি হয়ে নিল যেন কেউ তাকে চিনতে না পারে। আর এমনিতেও এই শহরে আর এই বস্তির আশেপাশে তাকে তেমন কেউই চেনে না। আকাশ বস্তি থেকে বেরিয়ে সোজা হাঁটা দিল রাস্তার এক পাশ ধরে।
আর তখনই একটা বাসার সামনে থেকে চিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো। আর বাসার গেটের সামনেই একটা ছেলে কয়েকটা ছেলেকে ইচ্ছে মতো মারছে, আর ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। আকাশ চিৎকারের শব্দ পেয়ে ওই বাসার গেটের একটু ফাঁকা দিয়ে দেখতে লাগলো, আর যাকে দেখতে পারলো তাকে আর চেনার বাকি রইল না, কারণ এটা হচ্ছে রকি। তার মানে এটাই হচ্ছে রকির বাসা। রকি ওদেরকে মারতে মারতে তখন বলতে লাগলো, তোরা আকাশের লোকজনের কাছ থেকে মায়ের খেয়ে আর আমার সামনে এসে বলছিস আমার মায়ের খেয়ে এসেছি। আকাশের লোকজন কাছ থেকে তোদের লজ্জা করছে না আমার সামনে এগুলো বলতে? আমি আমার বসকে কি জবাব দিব? বস, আমাদের কোনো কিছু করার ছিল না, ওরা আমাদের ইচ্ছে মতো পেরিয়েছে। আর আমরা জীবন নিয়ে ট্রেনে উঠে পড়েছিলাম, যার জন্য আমরা আসতে পেরেছি। না হলে আমাদেরকে তো কেটে টুকরো টুকরো করে নদীয়ে ভাসিয়ে দিত। আমরা আর ওই শহরে কখনোই যাব না, কারণ ওই শহর পুরোটা আকাশের লোকজন নিয়ে ভরা আছে। আর আমরা একটা কথা শুনেছি, সেটা হলো আকাশ নাকি ঢাকায় প্রবেশ করেছে। আকাশ যদি ঢাকায় প্রবেশ করে তাহলে তো আরো বেশি সতর্ক হয়ে আমাকে চলতে হবে, কারণ আকাশ যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। আমাকে অ্যাটাক করা মানে সম্পূর্ণ শেষ আমার ব্যবসা। তাই আমাকে খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। এই আকাশকে কোনোভাবে আমি মারতেও পারছি না। সেটা কে কে এই আকাশ, যে কিনা ছদ্মবেশে থেকে আমাদের সাথে এমন করছে? এত মারতে লোক পাঠালাম কিন্তু আকাশের কোনো ক্ষতি করতে পারলো না। শালার কি যে করি! বস, আমরা যতটুকু শুনেছি আকাশ দেখতে বলিউড হিরোর মতো, যেমন সিক্স প্যাক আর তেমন তার চেহারা। যে কোনো মেয়ে তাকে প্রথম দেখলে পাগলের মতো ভালোবেসে ফেলবে, এটাই শিওর দিয়ে বলতে পারি। কিন্তু আকাশকে এখন পর্যন্ত তার নিজের লোকেরা ভালো করে দেখেনি, কারণ আকাশ সবসময় তাদের সামনে মাস্ক পরে আসতো আর কথা বলে চলে যেত। শুধুমাত্র বেশ হাতে গোনা কয়েকজন ছাড়া আকাশকে কেউ দেখতে পারেনি। কিন্তু ওই লোকগুলো কারা সেটাই জানি না। হয়তো আকাশের আশেপাশে যারা থাকে তারাই আকাশকে দেখেছে। এখন খুব ভালো করে খোঁজ নিয়ে দেখ আকাশের আশেপাশে সবসময় কে কে থাকে, তাহলে আমি আকাশের খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব, আর এটাও জানতে পারবো আকাশ এখন কোথায় আছে। একথা বলার পরে রকি ভেতরে চলে গেল। আর ভেতরে চলে যাওয়ার পরে এদিকে আকাশও সেই শহরটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে রাত 1টার দিকে সে বস্তিতে ফিরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে সরাসরি ভার্সিটির জন্য রেডি হতে লাগলো। আর তখনই সাদিয়া তাকে দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো। আকাশ রেডি হয়ে বের হলো। বের হওয়ার পরে দেখলো সাদিয়া খুবই সাধারণ একটা ড্রেস পরেছে, কিন্তু এই সাধারণের মধ্যেই তাকে অসাধারণ লাগছে দেখতে। আকাশ তো প্রায় 2 মিনিটের মতো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আর তখন সাদিয়া আকাশকে কিছুটা জোরে ডাক দেয়, আর আকাশের ধ্যান ভেঙে যায়। আকাশ তখন সাদিয়াকে নিয়ে হাঁটতে শুরু করলো। বস্তির লোকেরা কেমন যেন ওদেরকে আলাদাভাবে দেখছেন। আর তখনই আকাশের সামনে ওই চাচা পড়ে গেল। আর চাচা তখন আকাশকে দেখে এগিয়ে আসলো। এগিয়ে আসার পরে তখন বলতে লাগলো, আকাশ, আমি তোমার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েটাকে তোমার সাথে পাঠিয়েছি। এই ভার্সিটিতে মনে হয় না ভালোভাবে পড়াশোনা হয়, যতটুকু শুনেছি, কারণ প্রতি সপ্তাহে কেউ না কেউ খুন হয়ে থাকে। কিন্তু আমার মেয়ে এটা এত জড়াজড়ি করলো, এত কিছু করলো যে আমি আর না করতে পারলাম না। ঠিক আছে, তোমরা দুইজনে যাও। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আর ওদের ভয়ে পড়াশোনাটা করা যাবে না, এটা তো কখনোই হতে পারে না। পড়াশোনা আগে আর বাকি সব পরে। আকাশ এবং সাদিয়া দুজনে গল্প করতে করতে ভার্সিটিতে চলে আসলো। তবে সাদিয়াকে আগে ভার্সিটিতে পাঠালো। আর কিছুক্ষণ পরে আকাশ ভার্সিটিতে প্রবেশ করলো। আকাশ খুব ভালো করে জানে একসাথে প্রবেশ করলে ওদের অবস্থাটা কি হবে। বিশেষ করে সাদিয়ার ওপর ওরা কোনো না কোনোভাবে র্যাগিং করতে পারে, তাই আকাশ আলাদাভাবে প্রবেশ করেছেন। আকাশ যখনই ক্লাসের দিকে যাবে হঠাৎ করেই পেছন থেকে তাকে নেহা ডাকতে লাগলো। আর নেহার ডাক শুনে আকাশ তখন পেছন ফিরে তাকায়। আর পেছন ফিরে তাকানোর পরে নেহা কিছুটা এগিয়ে আসলো আর আকাশকে এসে একটা থাপ্পড় মারলো। আর আকাশ গালে হাত দিয়ে নেহার দিকেই তাকিয়েছিল। আর তখন নেহা রাগী কণ্ঠস্বরে বলতে লাগলো, তোর সাহস তো কম নয়, তুই আমার ডাক শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলি। এই ফকিন্নের বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর এত সাহস কোথায় থেকে আসে?
এই কথা শুনে আকাশ কোনো কথা বলল না। আকাশ মাটির দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে নেহাকে তার উচিত জবাবগুলো দিয়ে দেওয়ার জন্য, কিন্তু এগুলো এখন কোনোভাবেই করা যাবে না। এগুলো করতে গেলে আকাশের মিশন কমপ্লিট হবে না, কারণ রকির উপরে কি আছে সেটা তার জানতে হবে। রকি কার হয়ে কাজ করে আর ওদের পেছনে কারা কারা আছে, এগুলো পেতে হলে আকাশকে এখন ধৈর্য ধরে থাকতে হবে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে নেহার করা অপমানগুলো সহ্য করছিল, আর এটা দেখে দূর থেকে সাদিয়া অবাক হয়ে গেল, কারণ আকাশকে এভাবে অপমান করতে দেখে কিন্তু আকাশ কোনো প্রতিবাদ করছে না। আর কিছুক্ষণ পরেই নেহা চলে গেল আরো একটা থাপ্পড় দিয়ে, আর আকাশ এক হাত গালে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলো। ক্লাসে এখনো পর্যন্ত কেউ আসেনি, আর সাদিয়া হলো অন্য ডিপার্টমেন্টে, কিন্তু আকাশের কাছে আসলো। আকাশের কাছে আসার পরে তখন আকাশকে জিজ্ঞাসা করতে লাগলো, ওই বজ্জাত মেয়েটা আপনাকে এতগুলো কথা শুনিয়ে দিল, সবার সামনে আপনাকে থাপ্পড় মারলো, অপমান করলো, তবুও আপনি কোনো কিছু বললেন না কেন? আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি, আমি কারোর সঙ্গে ঝামেলা করতে আসিনি। আর তাছাড়া নেহা অনেক বড়লোক বাবার একটা মেয়ে, তাই ওর ক্ষমতাটা আমার থেকেও অনেক বেশি। আমি তো সামান্য একটা ছেলে, যার কিনা ঠিকমতো বাসা ভাড়া দেওয়ারও ক্ষমতা নেই, কাপড় চোপড় কেনার ক্ষমতা নেই। বুঝতে পারছো আমি কি লেভেলের আর ও কি লেভেলের? এভাবে নিজেকে ছোট করে বলবেন না, কারণ আপনি ওই দিন বলেছিলেন যে নিজেকে ছোট করে দেখায় একদম ভালো নয়, কিন্তু আজকে আপনি নিজেই নিজেকে ছোট করছেন। সবচেয়ে বড় পরিচয় হলো একটা মানুষ আরেকটা মানুষকে এভাবে অপমান করতে পারে না শুধু শুধু। তুমি তোমার ডিপার্টমেন্টে চলে যাও, নাহলে আবার তোমাকেও র্যাগিং করা হতে পারে, কারণ তোমার দিকে একবার চোখ পড়লে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই রকি আর নেহা মিলে তোমাকে এমন র্যাগিং করবে যা তুমি ভাবতেও পারবে না। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, ওরা একটু পর ক্লাসে প্রবেশ করবে। আকাশ কিছুটা জোর করেই সাদিয়াকে পাঠিয়ে দেয় তার ডিপার্টমেন্টে, আর একটু পরেই সকল বন্ধু বান্ধব নিয়ে নেহা এবং রকি ক্লাসে প্রবেশ করলো। নেহা এবং রকি ক্লাসের মধ্যে মোবাইল টিপছিল, আর স্যার এদিকে ক্লাস করছিল, আর স্যারের পড়া মনোযোগ দিয়ে সবাই শুনছিল, কিন্তু নেহার এবং রকির বন্ধু বান্ধব ছাড়া। এদিকে আকাশ মনোযোগ দিয়ে পড়াশোনাটা ভালোভাবেই করছিল, যদিও তার এগুলো অনেক আগে থেকেই জানা, কারণ সে ভার্সিটি লাইফ শেষ করেছে অনেক বছর আগে, আর আজকে মিশনের জন্য সেই ভার্সিটি লাইফে ফিরে এসেছে। ভার্সিটিতে তার পাওয়ার ছিল অনেক বেশি, কিন্তু এখানে ছদ্মবেশে গেছে বিধায় বেশ অনেকটা এনজয় করছে আকাশ। এদিকে ক্লাসের সময় শেষ হয়ে যাবার পরে আকাশ ক্লাসের ফাঁকে সাদিয়ার ট্যুরে যাওয়ার জন্য টাকাটা স্যারের কাছে দিয়ে আসলো, আর এদিকে একটু পরে পিয়ন এসে একটা টিকিট সাদিয়ার হাতে তার ডিপার্টমেন্টে দিয়ে গেল। সাদিয়া ট্যুরের টিকিট দেখে অবাক হয়ে গেল, কারণ তার টাকা আবার কে জমা দিয়েছে। সাদিয়ার কিছুক্ষণের মধ্যে বুঝতে বাকি রইল না যে এই টাকাটা আকাশ দিয়ে দিয়েছে, কিন্তু সাদিয়ার মনে একটা প্রশ্ন জাগছে, সেটা হলো আকাশের কাছে তো টাকা থাকার কথা নয়। সাদিয়া তার ক্লাস শেষ করার পরে আকাশের জন্য ওয়েট করতে থাকে, আর এদিকে আকাশ ক্লাস শেষ করার পরে বের হয়ে দেখতে পারল সাদিয়া তার জন্য ওয়েট করে আছেন, আর দুজনেই আগে পিছনে ভার্সিটি থেকে বের হয়ে একসাথে হাঁটতে লাগলো। আর তখন সাদিয়া তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি আমার ট্যুরে যাওয়ার জন্য টাকাটা কেন দিয়েছেন? আমি তো ট্যুরে যেতে চাইছিলাম না, কারণ বাবার কাছে টাকা ছিল না, বাবা যা দিয়েছে তা দিয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এগুলো না করলেও পারতেন, আপনার তো টাকা নেই। মনে করো ধার হিসেবে দিলাম, পরে না হয় তুমি যখন চাকরি করবে তখন না হয় প্রথম মাসের বেতন পেয়ে আমাকে দিয়ে দিও। এবার হয়েছে, এবার চলো। আকাশ এবং সাদিয়া দুজনেই গল্প করতে করতে চলে আসলো বস্তিতে, আর সাদিয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, আর এদিকে আকাশও ফ্রেশ হয়ে খাবার খেয়ে তার দরজা বন্ধ করে ল্যাপটপ অন করলো, আর একজনই ভিডিও কলে আকাশের সঙ্গে কথা বলতে লাগলো। আকাশ তখন এপাশ থেকে বলতে লাগলো, ভাই, আপনি যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই কাজ করছি। আর এদিকে রকির ছেলেপেলেদেরকে পিটিয়ে লম্বা করে দিয়েছে, কয়েকটাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছে, আর কয়েকটা ট্রেনে উঠে পালিয়ে গেছে, ধরতে পারেনি। তবে মনে হয় না আর কখনো মুখ তুলে দাঁড়াতে পারবে ওরা। শোন, মারার চেয়ে মারতে পারি এইটা বোঝানোর সবচেয়ে বেশি। বোঝাতে চেষ্টা করবি শত্রুপক্ষকে,
তাহলে দেখবি ওরা এমনিতেই দুর্বল হয়ে গিয়েছে। আর সবসময় আতঙ্কে রাখবি, প্রতিটা শহরে লোকজনকে ছড়িয়ে দে। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলছেন আমরা সেভাবেই কাজ করছি। আর ভাই, কক্সেস বাজারের মিশন যেভাবে করবেন আমরা ওই মিশনের জন্য প্রস্তুত রয়েছি। আপনি ফোন দেওয়া মাত্রই আমরা 20 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাব। ঠিক আছে, এখন রাখলাম। তোরা ভালো থাক আর খুবই সাবধানে থাকবি। রকি কিন্তু যে কোনো সময় তোদেরকেও অ্যাটাক করতে পারে, শহরের অন্য কোনো লোকজনকে পাঠাতে পারে। তুই খুব ভালো করে থাকবি আর সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। ব্যাংককের ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো তোর সঙ্গে। আকাশ এই বলে কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে একটা জায়গায় চলে আসলো। সেই জায়গায় এসে দেখতে পারলো ছেলেটা দাঁড়িয়ে আছে আরো অনেকক্ষণ আগে থেকেই। আর যাওয়ার পরে আকাশকে তখন ছেলেটা একটা ব্যাগ নিয়ে বলতে লাগলো, ভাই আপনি যেটা চেয়েছিলেন সেটা এনে দিয়েছি। তবে ভাই রকির ছেলেপেলেরা যদি একবার জানতে পারতো আমি আপনার হয়ে কাজ করি তাহলে আমাকে সেখানে মেরে ফেলতো। ভাগ্য ভালো ছিল যে আমি ধরা পড়িনি। আমি যেভাবে আসতে বলবো সেভাবেই আসবি, আর আমার কথা মতো চলতে পারলে তোর কোনো কিছুই হবে না। আচ্ছা তুই এখন চলে যা, এখন আর কোনো ভয় নেই। আকাশ ছেলেটার কাছ থেকে তখন ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে সে তার রুমে চলে আসলো। আর রুমে আসার পরে সবকিছু গোছাতে শুরু করলো। পরের দিন সকালবেলা আকাশ আর ভার্সিটিতে গেল না, কারণ আজকেই তাদেরকে ট্যুরে নিয়ে যাওয়া হবে। সেই অনুযায়ী দুজনেই রেডি হয়ে নিল। এদিকে সাদিয়ার বাবা মা আকাশকে খুব পছন্দ করেছেন, তাদের নিজের ছেলের মতোই মনে করে। সাদিয়ার বাবা ততটাও শিক্ষিত নন, তাই তেমন একটা কিছুই বোঝেন না। আর আকাশ এবং সাদিয়া দুজনেই চলে আসলো ভার্সিটির গেটের সামনে। আর ভার্সিটির গেটের সামনে আসার পরে দেখতে পারলো সেখানে সারি সারি করে বাস রাখা আছে। আর তখন স্যার সবাইকে বাসে উঠতে বললেন, যে যার মতো করেই উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা শোনার পরে আকাশ অনেক খুশি হয়ে গেল, কারণ আকাশ সাদিয়ার সঙ্গে বসে যাবে। কিন্তু সেই ভাগ্যটা কি আদৌ পূরণ হবে, সেটাই এখন দেখার প্রয়োজন। আকাশে পেছনের দিকে বসে পড়ল, পাশের সিটটা খালি আছে। একটা ব্যাগ দিয়ে আকাশ সিটটা ধরে রেখেছে। প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করছেন কেউ একজন বসতে যাবে, তখনই আকাশ ওকে না করলো। এখানে বসা যাবে না, আকাশের কথা তেমন একটা কেউ শোনে না, তাই আকাশের সঙ্গে মোটামুটি তর্ক বিতর্ক চলছে। আর সেই সময় সাদিয়া এসে আকাশের পাশে বসে গেল। আর তখন ওই ছেলেটা আর কোনো কিছু বলতে পারলো না, ছেলেটা চুপচাপ অন্য জায়গায় বসে গেল। আকাশ দেখে সাদিয়া পাশে বসে আছে, দেখে অনেক খুশি হয়। আকাশের ব্যাগটা উপরে রাখা আছে, আর তখন আকাশ ইচ্ছে করেই সাদিয়ার ব্যাগটা উপরে রেখে দিল। সাদিয়া কোনো কিছু বলল না, মুচকি হেসে দিল। আর সাদিয়া কিছুক্ষণ পরে বলতে লাগলো, কি ব্যাপার, আপনাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে, বলেন শুনি। না এমনিতেই, আসলে তেমন একটা ঘোরাফেরা কখনোই করা হয়নি, তার জন্যই আর কি একটু খুশি খুশি লাগছে। দেখে তো মনে হচ্ছে না আপনাকে, কারণ আপনাকে অন্যরকম খুশি দেখাচ্ছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না হয়তো। এরকম বলার কি আছে, হয়তোবা। আচ্ছা তুমি তো বাসে বমি করো না তাই তো? যদি বমি করো তাহলে কিন্তু বাস থেকে সোজা নামিয়ে দেবো তোমাকে, বা এই জানালা দিয়ে তোমাকে ফেলে দেবো। না, বমি করি না, কিন্তু মাঝে মাঝে যদি বেশি ঝাঁকি লাগে তাহলে করে দেই। ঠিক আছে, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো। আমি অনেক চাটনি নিয়ে এসেছি। আচ্ছা তুমি তো আমার ব্যাপারে কোনো কিছুই জানতে চাইলে না। আচ্ছা আমি নিজে থেকেই আমার ব্যাপারে সবকিছু বলছি। আকাশ তার নিজের সবকিছুই বলতে লাগলো, কিন্তু সে যে একজন ইন্টারন্যাশনাল মাফিয়া কিং সেটা হাইড করলো আকাশ। আকাশ তার পরিবারের ব্যাপারে সবকিছু খুলে বলল। সে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, ছোট ভাই বোন ছিল, কিন্তু আকাশ বলেছে ওরা দুর্ঘটনায় সকলেই মারা গেছে। এটা শোনার পরে সাদিয়া কিছুটা অবাক হয়ে গেল। কি এমন দুর্ঘটনা হয়েছিল যেখানে পুরো পরিবার মারা গেছে? সাদিয়া প্রশ্ন করলো। আর তখন আকাশ সবকিছুই হেসে উড়িয়ে দিয়ে তখন বলল, পরে একটা সময় খুলে বলবে। আর এভাবেই দুজনে মিলে কথা বলতে থাকেন।
আকাশের এতদিন মনের মধ্যে কিছুটা চাপা কষ্ট থেকে গিয়েছিল। কাউকে শেয়ার করার মতো মানুষ ছিল না। কিন্তু যেদিন থেকে সাদিয়ার সঙ্গে তার পরিচয় হয় সেদিন থেকে তার মনটা অন্য রকম হয়ে গেছে। আকাশ তখন গল্প করতে করতে কখন সে সাদিয়ার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল সেটা আকাশ নিজেও বলতে পারল না। আর এদিকে সাদিয়াও ঘুমিয়ে গেল। আর ফজরের সময় আকাশের ঘুম ভেঙে গেল। আকাশের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতে পারলো তার কাঁধে মাথা রেখে সাদিয়া ঘুমিয়ে আছেন আর গাড়িটা তার আপন গতিতে চলতে লাগলো। সকালবেলা এরকম মুহূর্তটাই সত্যিই দেখতে অনেক বেশি ভালো লাগে। আকাশ বাইরের প্রকৃতি দেখছিল আর ভোরবেলায় তখন সাদিয়ার ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে নিজেকে আকাশের কাঁধের উপর আবিষ্কার করলো সাদিয়া। কিছুটা লজ্জা পেয়ে গেল আর সে তার নিজেকে গুছিয়ে নিল। আর 1 ঘন্টা পরেই ওরা কক্সবাজার ডলফিন মোড়ে এসে পৌঁছলো। আর বাস থেকে নেমে সোজা হোটেলে। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। তারপর সোজা ঘুম। আকাশ সহ মোট 3 জনকে একটা একটা রুমে দেওয়া হয়েছে। প্রতিটা রুমে 3 জন করে থাকবে। আকাশ ঘুমিয়েছিল আর হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায় কলের শব্দে। আকাশ ফোনটা হাতে নিয়ে দেখতে পারল দুপুর 1টা বেজে গেছে। আর ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলো। আর তখন ওপাশ থেকে সাদিয়া তাকে বলতে লাগলো, কি ব্যাপার, সারা রাত ঘুমিয়ে তারপরে এসেছো? এখনো তোমার ঘুমাতে সময় লাগে এতক্ষণ? তাড়াতাড়ি বের হও হোটেল থেকে। আমি হোটেলের গেটের সামনে দাঁড়িয়ে আছি, সবাই চলে গেছে। এই কথা শোনার পরে আকাশ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে সে চলে আসলো হোটেলের সামনে। আর হোটেলে গেটের সামনে এসে তারা দেখলো সাদিয়া সেখানেই দাঁড়িয়ে আছে। সাদিয়াকে সবার থেকে অনেক সাধারণ দেখাচ্ছে। আর এজন্য সবাই সাদিয়ার দিকে কেমন করে তাকাচ্ছে, কারণ সবাই খুব দামি দামি পোশাক পরেছে। আর শুধু সাদিয়া এবং আকাশ, ওরা দুজনেই কম দামি পোশাক পরে আছে। এজন্য সবাই তাদেরকে অন্য চোখে দেখছেন। আর এজন্য তারা আলাদা হয়ে যায়, তবে সেটা অনুমতি নিয়ে। স্যার আকাশের ব্যাপারে সবকিছুই জানে, তাই স্যারের কোনো ক্ষমতা নেই আকাশের উপরে কথা বলার। কারণ আকাশ সে স্যারের সঙ্গে কথা বলেই এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। স্যার নিজেই আকাশকে সাহায্য করছে। আকাশ এদিকে সাদিয়াকে নিয়ে বিচের পাড়ে হাঁটতে শুরু করলো। আর সমুদ্রের পাড়ে হাঁটা প্রিয় মানুষটাকে নিয়ে সেটা অনেক বেশি রোমাঞ্চকর। আর তখন সাদিয়া একটা জিনিস দেখে চমকে গেল। আর তখন সাদিয়া আকাশকে বলতে লাগলো, ইচ্ছে করছে ওই সমুদ্রের ভিতর থেকে ঘুরে আসার জন্য। অনেক ইচ্ছে ছিল যে স্পিড বোটে করে সমুদ্রের মাঝে গিয়ে একটু এনজয় করব। কিন্তু সেই স্বপ্নটা মনে হয় আর পূরণ হবে না, অনেক টাকা লাগে, তাই না? এইভাবে বলার কি আছে? এখানে আমরা এনজয় করতে এসেছি, আর কোনো অপূর্ণতা রেখে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ব্যবস্থা করছি, তুমি একটু দাঁড়াও। আর তখন আকাশ একজনকে কল দিল। আকাশ একজনকে কল দেওয়ার পরে 10 মিনিটের মধ্যেই একজন সাদিয়া এবং আকাশকে ডাকতে লাগলো। আর ওরা দুজনেই ওই লোকটার কাছে গেল। কাছে যাওয়ার পরে তখন ওই লোকটা সবকিছু দেখিয়ে দিল সাদিয়াকে কিভাবে কি করতে হবে। কিন্তু সাদিয়া অনেক ভয় পাচ্ছে, তাই আকাশকেও যেতে হবে। আকাশও রাজি হয়ে যায়। আর ওরা দুজনে মিলেই সমুদ্রে ঘুরতে যায়। আর এদিকে আকাশ লক্ষ্য করলো রকি ছেলেগুলোকে নিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। আর হঠাৎ করেই রকি স্যারের দিকে বন্দুক তাক করলো। আর এটা আকাশ দেখতে পেয়ে আকাশ তার কোমর থেকে পিস্তলটা বের করে গুলি করে দেয় রকির হাতে কয়েকটা। আর গুলি করার শব্দে সাদিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আকাশ গুলি করে দেওয়ার পরে সে নিজে স্পিড বোট দিয়ে দূরে কোথাও সরে যায়, যেন আকাশকে কেউ চিনতে না পারে। আর এগুলো দেখে সাদিয়া বেশ কিছু অবাক হয়ে গেল। তাহলে কি সাদিয়া ভুল মানুষকে ভালোবাসলো? সাদিয়া নিজে নিজে এসব প্রশ্ন করছে। আর ওরা একটা দ্বীপের মধ্যে চলে এসেছে। আসার পরে আকাশ ক্লান্ত হয়ে বালির উপর শুয়ে পড়ল। আর এদিকে স্পিডবোট থেকে নেমে সাদিয়া আকাশের কাছে আসলো। আকাশের কাছে আসার পরে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি তাহলে সাধারণ কেউ না, তুমি তাহলে অন্য কেউ। কেন তুমি আমাকে মিথ্যা বলেছিলে? কেন আমাকে এভাবে ভালোবাসলে? আমি তো তোমার এরকম ভালোবাসা কখনোই চাইনি। দেখো সাদি, তোমাকে সবকিছু বলার সময় নেই এখন। বিশ্বাস করো, আমি তোমাকে সবকিছুই বলতাম,
কিন্তু সেই সময় তোমাকে সবকিছু বললে তুমি এত সহজভাবে এগুলো নিতে পারতে না, আর তার জন্যই বলিনি। কিন্তু আমি তোমাকে এখনই সবকিছু খুলে বলতে পারবো না। এখন আমার মাথার মধ্যে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। প্লিজ তুমি আর কথা বলো না। কেন আমি কথা বলবো না? আমাকে তো কথা বলতেই হবে। আমার ভালোবাসার ডাক নিয়ে তুমি কেন এত প্রতারণা করলে? আমি তো মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ব্যাপারে সবকিছু না জেনেই। তুমি শেষমেশ একজন মাফিয়া হয়ে বের হলে। ছি, আমি কিভাবে পারলাম তোমাকে ভালোবাসতে? দেখো, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু তুমি এভাবে না জেনে কথা বলতে পারো না। তোমাকে আমি তো বললাম যে পরে সবকিছু খুলে বলবো। একথা বলার পরে সাদিয়া রেগে গিয়ে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশকে থাপ্পড় মারার পরে আকাশ থমকে গেল, কারণ এটা কখনোই আশা করেনি আকাশ যে প্রিয় মানুষটার হাত থেকে থাপ্পড় খেতে হবে। সাদিয়া থাপ্পড় দেওয়ার পরে অন্য পাশে গিয়ে বসে গেল। আর এদিকে আকাশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে আকাশ সাদিয়ার সামনে আসলো। সাদিয়ার সামনে আসার পরে তখন সে বলতে লাগলো, আমি তোমাকে আরো পরে বলতে চেয়েছিলাম, আমার লাইফে তুমি ছাড়া আর কেউ নেই। মা বাবা পুরো পরিবারকে ওরা মেরে ফেলেছে। হ্যাঁ, আমি সেই আকাশ চৌধুরী, গ্যাংস্টার অফ মাফিয়া কিং, যার কথা পুরো দেশে জানে। আমি সেই আকাশ যার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড এখনো কাঁপে। আমি একটা মিশনে গিয়েছিলাম ব্যাংককের, আর এরই সুযোগ পেয়ে আমার কিছু কাছের মানুষের বিশ্বাসঘাতকতা করার কারণেই আমার পুরো পরিবারকে ওরা হত্যা করে ফেলেছে। কেউই জীবিত নেই, সবাইকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আর তারই প্রতিশোধ নেওয়ার জন্য আজকের আমি মাফিয়া। হ্যাঁ, এটা ঠিক যে আমি মাফিয়া ছিলাম আগেও, কিন্তু আগে মানুষের জন্য কাজ করতাম। কিন্তু এখন আমার পুরো পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য মাফিয়া। তুমি হয়তো কোনো একটা সময় শুনে থাকবে যে আকাশ চৌধুরী নামের একটা গ্যাংস্টার ছিল, সে মানুষের কল্যাণে কাজ করত, এবং বাকি যে গ্যাংস্টার গুন্ডা মাস্তান ছিল তারা মাদক দ্রব্য পাচার করত, নারী পাচার, এমনকি আরো বিভিন্ন অপকর্ম করত। আর এসবের মধ্যে বাধা দিতাম আমি। আমি চেয়েছিলাম রাজত্ব করতে, আর এটার কারণে যা যা করা লাগে আমি তাই তাই করেছিলাম। আর কিছু মানুষের বিশ্বাসঘাতকতার জন্য আমার পুরো পরিবারকে হারাতে হয়। তবে এটা ঠিক, আমি যদি এখন সবকিছু ছেড়েও দেই, ওরা পুরো দেশটাকে তাণ্ডব বানিয়ে ফেলবে। আমি লিখে দিতে পারি, আমি যদি সবকিছু ছেড়ে দেই তাহলে ওরা কাউকে শান্তিতে থাকতে দেবে না। পুরো প্রশাসনকে ওরা কিনে নিয়ে প্রশাসনের নাকের ডগায় ওরা তাদের সকল কাজ করে যাবে। মানুষগুলো নরকের মধ্যে পড়ে যাবে, কারণ ওদের উপরে কথা বলার মতো মানুষ এই বাংলাদেশে কখনোই জন্ম হয়নি, এমনকি পুরো এশিয়াতেও জন্ম হয়নি। তবে এটা ঠিক যে আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তবে তুমি এটা কখনোই বলবে না যে আমি সবকিছু ছেড়ে দেব। আমি এগুলো ছাড়তে পারবো না যে পর্যন্ত আমি আমার পুরো পরিবার হত্যার প্রতিশোধ না নিতে পেরেছি। যে মানুষগুলোর ক্ষতি হয়েছে, প্রতিনিয়ত প্রতিটা মেয়েকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে, এগুলো কেউ না কেউ মানুষের আপনজন, কারো না কারো প্রিয় মানুষ। হয়তো তাদের কেমন লাগে তা তুমি বুঝতে পারছো না। আজকে এখানে তো আমার বোন থাকতে পারতো, তুমি থাকতে পারতে, তখন কি করে মেনে নিতাম বলো? ওই পুরো গ্যাংটাকে আমি উড়িয়ে দিতে চাই, আর এই জন্য যেটা যেটা করার প্রয়োজন আমি সেটাই করব। আর কেউ বাধা দিতে আসলে আমি... আকাশ কথাগুলো শেষ করতেই আকাশের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। আর আকাশ এক পাশে বসে ভাবতে লাগলো, সে যদি এসবের মধ্যে না থাকতো তাহলে হয়তো তার পরিবারটা বেঁচে থাকতো, আজকে সে পরিবারের মাঝে থাকতে পারতো। কিন্তু কোনো একটা ঝড় এসে সবকিছু ওলটপালট করে দেয়। আর এদিকে সাদিয়া তার নিজের ভুল বুঝতে পেরে আকাশকে এসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ কোনো কিছুই বলছে না, আকাশ চুপ করেই বসে আছে। আর কিছুক্ষণ কান্না করার পরে যখন আকাশের কোনো রেসপন্স নেই, তখন সাদিয়া আকাশের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আর তখন বলতে লাগলো, আমি না জেনে না বুঝে আমি তোমাকে থাপ্পড় দিয়েছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ব্যাপারে সত্যিই জানতাম না, জানলে কখনোই এমনটা করতাম না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার পাশে আগেও ছিলাম, এখনো থাকবো, প্লিজ।
আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশ সাদিয়াকে শক্ত করে নিজের বাহু ধরে টেনে নিল। আকাশ সাদিয়াকে জড়িয়ে ধরে তার কপালের মধ্যে আলতো করে চুমু এঁকে দিল। আর এভাবেই কতটা সময় পার হয়ে গেল এটার কোনো হিসেব নেই। আর কিছুক্ষণ পরে ওরা আবারও সমুদ্রের পাড়ে ফিরে আসলো। আর স্পিড বোট রেখে তারা সরাসরি হোটেলে চলে আসলো। আর হোটেলে আসতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় রাতের বেলা বিচের পাড়ে চলে আসলো। আর দুজনেই হাতে হাত রেখে বসে আছে। আর হঠাৎ করে আকাশকে কেউ যেন পেছন দিক থেকে গুলি করলো। আকাশের শরীরে লাগলো না। আর আকাশ তাড়াতাড়ি করে সাদিয়াকে সরিয়ে দিয়ে সে তার কোমর থেকে পিস্তলটা বের করলো। আর এদিকে তাড়াতাড়ি করে সাদিয়াকে সাইড করে সে নিজেও গুলি করতে লাগলো। আর এদিকে রকি তার লোকজন দিয়ে আকাশকে গুলি করতে লাগলো। রকি অলরেডি জেনে গেছে আকাশ এই মাফিয়া কিং ছদ্মবেশে এখানে এসেছে। আকাশের বোঝার বাকি রইল না যে রকি তার পরিচয় সম্পর্কে জেনে ফেলেছে, কিন্তু এখন তাকে মারা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সে যদি এখান থেকে চলে যেতে পারে, হাত থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে সবাইকে সবকিছুই বলে দেবে। আর তখন আকাশের জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে সবকিছু করা। তার জন্য সাদিয়াকে একটু দূরে সরিয়ে যেগুলি করতে করতে এগিয়ে গেল। অন্য একটা জায়গায় লুকিয়ে গুলি করছিল সে, যেটা রকি এবং তার লোকজন কেউই দেখতে পায় না। আর রকি যখন এদিকে খুঁজতে খুঁজতে চলে আসলো, তখনই আকাশ পেছন দিক থেকে মাথায় আঘাত করলো। আর সঙ্গে সঙ্গে রকি অজ্ঞান হয়ে গেল। আকাশ রকিকে নিয়ে যাচ্ছে, আর তখনই চারিদিক থেকে আকাশের লোকজন চলে আসলো। আকাশের লোকজন এসে রকির লোকজনগুলোকে গুলি করতে লাগলো। আর সেখানেই 2 মিনিটের মাথায় সকলের লাশ পড়ে গেল। রক্তে রঞ্জিত হলো এই সমুদ্রের পার। আকাশ তার একটা টর্চার সেলে নিয়ে আসলো রকিকে। এটা কক্সবাজারের দায়িত্বে আছে রাফি। রাফি আকাশের হয়ে দীর্ঘদিন এই কক্সবাজারের দায়িত্ব পালন করে আসছে। আর রাফির গোডাউনে নিয়ে আসার পরে রাফি তখন আকাশকে দেখে বলতে লাগলো, বস, আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমরা দায়িত্ব পালন করে গেছি। আর এখন আপনার কথা সবাই জেনে গেছে, আর সবাই আপনার নামেই বাহবা দিচ্ছে। আমি তোর কাছ থেকে এসব কিছু শুনতে চাইনি। রকিকে এখান থেকে নিয়ে যা। একটু পরেই আমি তার কাছে আসব। শালার কত বড় সাহস আমাকেই অ্যাটাক করে। বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই শালাকে এমন শিক্ষা দেব যে আর কখনোই আপনাকে অ্যাটাক করার তো দূরের কথা, ও মুখ দিয়ে কথাই বলতে পারবে না। আকাশ সাদিয়াকে নিয়ে বারান্দায় বসে গল্প করছিল। আর তখনই সাদিয়া তাকে আবারও প্রশ্ন করতে লাগলো, আকাশ, তুমি এখন কি করবে? তুমি কি বুঝতে পারছো তুমি কাকে তুলে এনেছো? ও হচ্ছে ওদের ডান হাত, ওদের সকল কথাই কাজ করে থাকে। এখন যদি ওরা তোমাকে সবাই মিলে অ্যাটাক করে আর তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তখন কি করবে তুমি? এত সহজে আমাকে অ্যাটাক করবে না, কারণ ওরা আমার সম্পর্কে খুব ভালো করেই জানে। তুমি হোটেলে চলে যাও, তোমার কোনো কিছু হবে না। আমি হোটেলে যেতে অনেক দেরি করব, একটু কাজ আছে। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছাড়া একা হোটেলে চলে যাব? তাও আবার এরকম একটা নির্জন এলাকায় রেখে আমি যেতে পারবো না। আমার ভয় করে। আমি তোমার সঙ্গেই থাকবো। কি পাগলের মতো কথা বলছো? তুমি আমার সাথে থাকবে মানে? আমার সাথে থাকবে না। সময় হোক তখন আমি তোমার সঙ্গে থাকবো, ঠিক আছে? কিন্তু এখানে থাকাটা তোমার নিরাপদ হবে না। এটা ভালো জায়গা না, বিশ্বাস করো। যতই খারাপ জায়গা হোক, তুমি যদি এখানে থাকতে পারো তাহলে আমিও এখানে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার তুমি এত কথা বলো কেন? আকাশ সাদিয়ার উপর আর কোনো কথা বলতে পারলো না। আকাশ সে ভিতরের রুমে চলে আসলো আর দেখতে পারলো রকির জ্ঞান ফিরে গেছে। আর রকি আকাশকে দেখে ভয় পাচ্ছে। আর আকাশ তার সামনে চেয়ার নিয়ে বসে পড়লো আর তাকে জিজ্ঞাসা করতে লাগলো, আমি তোকে যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে দেবে। আর প্রশ্নগুলোর উত্তরের জন্য সময় পাবি মাত্র 20 সেকেন্ড। আর এই সময়ের মধ্যে তুই প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে না দিতে পারিস, তাহলে কিন্তু তোর এক একটা করে ফিঙ্গার কাটা যাবে। ভাই, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তবু প্লিজ আপনি আমাকে মারবেন না। আমি যতটুকু জানি আমি সবকিছু আপনাকে জানিয়ে দিচ্ছি। তোর বসকে এখন কোথায় পাওয়া যাবে? সে এখন কোন জায়গায় আছে? আর আমি তার কাছে কিভাবে পৌঁছতে পারি? আর তোর সঙ্গে তার কিভাবে কন্ট্যাক্ট হয়?
ভাই, ডন ভাই এখন বর্তমানে ব্যাংকক রয়েছে, আর ব্যাংককের মধ্যে উনি ওনার নিজের সবকিছু ছড়িয়ে দিয়েছে। ব্যাংককে ওনার ক্ষমতা মোটামুটি ভালোই আছে, আর ওখান থেকে সবকিছু লিড দিয়ে থাকে। আমাকে উনি যেভাবে বলে আমি সেভাবে কাজ করে থাকি। আর বাংলাদেশের যত রকমের ব্যবসা রয়েছে, অপকর্ম রয়েছে, সবকিছু ডন ভাইয়ের কথাই হয়ে থাকে। আর আপনার পুরো পরিবারকে হত্যার পেছনে ডন ভাইয়েরই হাত আছে। ডন ভাই নিজের হাতে আপনার পুরো পরিবারকে হত্যা করেছে। কি করলে ডন বাংলাদেশে আসবে এটা বল। তুই যদি ডনকে বলিস তাহলে কি সে দেশে ফিরবে? এটা বল আগে। আমি জানি না, তবে তার ব্যবসার ক্ষতি শুনলে সে ঠিকই দেশে ফিরে আসবে। আর অলরেডি আপনি যেভাবে তার ব্যবসার মধ্যে হাত দিয়েছেন, ব্যবসার যেভাবে ক্ষতি হচ্ছে, সে কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। বাংলাদেশের মধ্যে তোদের যত শাখা রয়েছে সেই সব শাখার গোডাউনের ঠিকানাগুলো এখানে লিখে দে। এই কথা বলার পরে আকাশকে সকল ঠিকানাগুলো লিখে দিল রকি। রকি সবকিছু লিখে দেওয়ার পরে আকাশ তার লোকজনকে সকলকেই তার সামনে আসতে বলল। আর 10 মিনিটের মধ্যে আকাশের যত লোকজন আছে সবাই চলে আসলো। আর সবাই চলে আসার পরে তখন আকাশ, রাফি এবং আরিফ চলে আসলো। রাফি এবং আরিফ চলে আসার পরে তখন আকাশ আরিফকে বলতে লাগলো, আমি তোকে যে ঠিকানাগুলো দিচ্ছি সেই ঠিকানাগুলোর মাঝে আমার লোকজনকে নিয়ে গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আর একটা লোকজন যেন বেঁচে থাকতে না পারে। আর যত মালামাল থাকবে সকল কিছু ওই গোডাউনের সঙ্গেই পুড়িয়ে দেবে, আর অস্ত্রগুলো যেগুলো থাকবে সবকিছু নিয়ে আসবে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখনই যাচ্ছি। আপনি সকালবেলা খবরটা পেয়ে যাবেন। আর রাফি, তুই আরিফকে টেকনিক্যালি সাহায্য করবে। ওর যদি কোনো সমস্যা হয় তাহলে তুই তোর লোকজনকে পাঠিয়ে দিবি। আর আরিফ, তুই সবসময় রাফির সঙ্গে মাইক্রোফোনে কানেক্টেড থাকবি, ঠিক আছে? আর রাফি, এদিকে তোর লোকজনকে রেডি রাখবি, যে কোনো সময় যেন তোর লোকজন আরিফের জায়গায় পৌঁছাতে পারে খুব কম সময়ের মধ্যে। আজকে রাতের মধ্যে যেন সম্পূর্ণ কাজটা শেষ হয়। আকাশ সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে ওরা চলে গেল। আর এভাবেই রাত পার হয়ে গেল। রাতের বেলা সাদিয়া আকাশের কোলে বসেই চেয়ারে ঘুমিয়ে যায়। সকালবেলা যখন আকাশের ঘুম ভাঙল তখন দেখতে পারল সাদিয়া তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে চেয়ারের মধ্যেই। তার মানে সারা রাত এভাবেই পার করা হয়েছে। আকাশ কিছুটা লজ্জা পেল। আকাশ সে সাদিয়াকে কোলে তুলে নিয়ে সোফায় শুইয়ে দেয়। সোফায় শুইয়ে দেওয়ার পরে সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসে। আকাশ ফ্রেশ হয়ে সাদিয়ার কাছে আসলো কফি বানিয়ে। সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। আর তখন সাদিয়ার ঘুমটা ভেঙে যায়। আর সাদিয়া ঘুম ভেঙে যাওয়ার পরে কফি খেতে খেতে তখন বলতে লাগলো, আমি তো ওই জায়গায় খুব ভালো ছিলাম, তুমি কেন আমাকে সোফার মধ্যে শুয়ে গেলে? আমি কি সোফার মধ্যে শুতে চেয়েছিলাম? তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে তো ভালো লাগছিল। তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে, আর জেগে থেকে আমার সঙ্গে এরকমটা করেছো, তাই না? ফাজিল মেয়ে, লজ্জা করছে না বিয়ের আগে এভাবে ঘুমাতে? কেউ জানলে কি হবে ভেবে দেখেছো? আমি এত কিছু করছি তাই না? আমি তোমাকে ভালোবাসি না? আর ভালোবাসার মানুষের সঙ্গে ঘুমাতে কে না চায়? আর এতটা শান্তির ঘুম আমি কখনো দেইনি। আকাশ এবং সাদিয়া দুজনে কথা বলছিল। আর সে সময় হঠাৎ করে রাফির কাছ থেকে কল চলে আসলো। আর রাফি কল দিয়ে বলল টেলিভিশন অন করার জন্য। রাফির কথায় আকাশ টেলিভিশন অন করার পরে যেটা দেখতে পারলো সেটা দেখার পর আকাশ নিজে নিজেই হাসতে লাগলো। কারণ সাংবাদিকরা অলরেডি নিউজ করা শুরু করে দিয়েছে। রাতের আধারে ডন ভাইয়ের যত গোডাউন ছিল সকল কিছু ধ্বংস করে দিয়েছে আকাশ চৌধুরী। আকাশ চৌধুরীর তার লোকজন দিয়ে সমস্ত অপকর্মগুলো সামনে নিয়ে এসেছে। পুলিশ এখন ওই গোডাউনের মধ্যে থাকা মালামালগুলো সংগ্রহ করছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এদিকে। এই কাজটা কেন করা হয়েছে এটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হলে সাধারণ মানুষ অনেক খুশি হয়েছেন এই কাজে, কিন্তু প্রশাসন এটার কোন দিকে নিচ্ছে সেটা এখন দেখার বিষয়। প্রশাসন কি সেই ডন ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলবে, নাকি আকাশ যেটা করছে সেটাই ঠিক আছে? এই উত্তরটাই আমরা জানবো। দেখুন, যদিও এটা নিজের হাতে তুলে নেওয়া এভাবে একজনের গোডাউন ধ্বংস করতে পারে না,
আর শুধু একটা গোডাউন নয়, এরকম আরও বেশ অনেকগুলো গোডাউন সে জ্বালিয়ে দিয়েছেন। এখানে কতজন করে লোক ছিল সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে এখানে প্রায় 50 জনের মতো লোক ছিল, আর সকলে মারা গেছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। যে এই কাজটা করেছে সে এর উপযুক্ত শাস্তি হবে, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে। দর্শক, আপনারা দেখতে পারলেন কমিশনার সাহেব সবাইকে কি বলে গেল। কমিশনার সাহেব কি তাহলে ডনকে সাহায্য করছে গোপনে, যে কিনা সে কোনো কিছু দেখেও না দেখার ভান করে যাচ্ছে? আর এরকম থানার পাশে একটা গোডাউন থাকা সত্ত্বেও প্রশাসন কোনো কিছুই খোঁজ পায়নি? এতগুলো লোক এখানে থাকতো এতদিন, প্রশাসন কোনো কিছু করলো না কেন? আকাশ তখনই দেখতে পারল কমিশনার সাংবাদিকদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল গাড়িতে করে। আর এদিকে আকাশ একা একাই হাসছে, কারণ মানুষকে এখন আকাশ অন্য পথে নিয়ে যাচ্ছে। মানুষ এখন নিজে নিজেই তাদের প্রতিশোধ নিতে পারবে। আর কোনো মেয়ের আর সবকিছু হারাতে হবে না, আর কোনো মেয়ের বাড়ি থেকে কিডন্যাপ হওয়ার খবর আসবে না। এখন থেকে ভার্সিটিতে আর কখনোই মাদক দ্রব্য বিক্রি হবে না। এসব কিছুই আকাশ নিজে নিজেই বলছিল। আর তখন সাদিয়া এসে আকাশকে ধাক্কা দিয়ে ওই সোফার মধ্যে ফেলে দেয়, আর আকাশ সোফার মধ্যে শুয়ে পড়ল। আর তখন সাদিয়া তার বুকের উপর শুয়ে পড়ল। আর তখন সাদিয়া বলতে লাগলো, তুমি শুধুমাত্র ওদিকে মনোযোগ দিয়ে আছো কেন? এখানে যে তোমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড রয়েছে, এটা কি তুমি দেখতে পারছো না? আর আমাকে কবে বিয়ে করবে সেটা বলো। আমি আর এভাবে একা থাকতে পারছি না, তুমি আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছ না। কেন? আমি তোমাকে কি করলাম? আমি তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছি না, নাকি তুমি আমাকে ডিস্টার্ব করছো? তোমার জন্য আমি কোনো কাজ করতে পারছি না। যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে তোমার জন্য আমি থেকে গেলাম। দেখো, এখন প্রতিটা মুহূর্ত কিন্তু আমার কাছে অনেকটা দামি। তুমি এখন ফিরে যাবে চাচার কাছে। আমার তো যেতে ইচ্ছে করছে না, এবং আমি যে ট্যুরে এসেছি সেটা তো আমি ভুলে গেছি। আমি তো মনে করেছি এখন আমার মিশন শুধু একটাই, সেটা হলো বিয়ে করা। রাতে মনে হয় তোমার ঘুম কম হয়েছে, সেজন্য তুমি আমার কাছে এসে উল্টাপাল্টা কথা বলছো। তোমার কি মাথা ঠিক আছে? এই সময় তুমি বিয়ের কথা বলছো এসব দেখে? হ্যাঁ, কি হচ্ছে তোমার কি একবার আইডিয়া আছে সাদিয়া? আমি কোনো কিছু বলতে চাই না, আমি আমার জিনিস আদায় করব, এটাই আমার কাছে অনেক কিছু। আমি বাকিদের খবর নিয়ে কি করব? আমি শুধু আমার নিজেরটাই বুঝতে পারি। হ্যাঁ, আমি আমার স্বার্থটা বুঝবো। এই বিষয় নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। সরো, আমি এখন বের হব। আর তোমাকে তোমার জায়গায় রেখে দিয়ে আমার অন্য একটা জায়গায় যেতে হবে, যেখানে তোমার যাওয়া যাবে না। আর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকতেও পারবে না। অনেক রিস্ক আছে। আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই। আমার যদি কোনো কিছু হয়ে যায় বা আমার কারণে যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার লাইফের সঙ্গে তোমার লাইফ জড়িয়ে অনেক বেশি ভুল করছো সাদিয়া। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এই বলে তো আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড এখন অনেক দামি। এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে রাখা সম্ভব নয়। যাও, রেডি হয়ে নাও। ওই রুমে কাপড় চোপড় রাখা আছে তোমার জন্য। আকাশ কথাগুলো গম্ভীর সুরে বলল। আর কথাগুলো শুনে সাদিয়া কিছুটা মন খারাপ করে রুমে এসে রেডি হয়ে নেয়। আর এদিকে আকাশ তার নিজের গাড়িটা নিয়ে সেই গোডাউন থেকে সোজা চলে আসে ঢাকায়। আর ঢাকায় বস্তির সামনে এসে তাকে নামিয়ে দেয়। আর নামিয়ে দেওয়ার পরে সাদিয়া কোনো কিছু না বলেই চলে গেল। আকাশও কোনো কিছু না বলে তার নিজের কাজ করার জন্যে তার গোডাউনে আসলো। তার গোডাউনে আসার পরে এসে তার ল্যাপটপে বসে কিছু কাজ করছিল। আর হঠাৎ করেই আরিফ তাকে কল দিয়ে বলতে লাগলো, ভাই, আপনি তাড়াতাড়ি করে এই ভার্সিটিতে চলে যান। আপনার এই ভার্সিটিতে রাফিকে মেরে ফেলে রাখা হয়েছে। ভাই, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে কি এমন হয়ে গেল? এই কথা শোনার পরে আকাশ তাড়াতাড়ি করে গাড়িটা বের করলো। আর গাড়িটা বের করার পরে তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে আকাশের ডিপার্টমেন্টে তো ট্যুর গিয়েছেন, আর বাকি যে ডিপার্টমেন্টের ছেলেরা আছে সকলেই একটা গোল হয়ে দাঁড়িয়ে আছে আর শুধু তাকিয়ে আছে নিচের দিকে। আকাশ গাড়ি থেকে নেমে দৌড়ে গেল সেখানে, আর সবাইকে সাইড করে দেওয়ার পরে সেখানে দেখতে পারলো রাফির নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
সকলেই এটা দেখছেন আর সকলেই কেমন যেন আকাশকে নতুন রূপে দেখছে। কারণ আকাশ এতদিন ক্ষেত হয়ে ভার্সিটিতে আসতো, কিন্তু আজকে এমন পরিস্থিতিতে আকাশকে দেখছে যেটা দেখে মনে হচ্ছে মানুষজন নতুন কিছু দেখছে। মানুষজনের আর বোঝার বাকি রইল না যে আকাশ ছদ্মবেশে ভার্সিটিতে এসেছিল। হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠল, আর আকাশ মোবাইলটা বের করে দেখতে পারল একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। আকাশ একটু সাইডে এসে কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন আকাশকে বলতে লাগলো, কিরে, তুই নাকি অনেক বড় মাফিয়া হয়ে গেছিস, কিন্তু তুই তো নিজের লোকগুলোকে বাঁচাতে পারিসনি আর আমার এত বড় ক্ষতি করছিস। আর তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দেব? কখনোই না। তোকেও একটু সামথিং কিছু দেখালাম। এভাবে আমার লোকগুলোকে না মেরে আমাকে মেরে ফেললি না কেন? আমার কারণে আমার লোকগুলোকে মারিস না। ওরা আমার নিজের ছোট ভাইয়ের মতো, ওদের কোনো ক্ষতি করিস না। তোর যত সমস্যা সবকিছু আমার সঙ্গে, তোর সঙ্গে আমার হিসাব নিকাশের অনেক বাকি আছে। তোর সঙ্গে হিসাব নিকাশ করার জন্যই তো আমি বাংলাদেশে এসে গেছি। এদিকে তোর সাদিয়া আমার কাছে এসে কষ্ট পাচ্ছে। আয় তাড়াতাড়ি চলে আয়, ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কোনো চালাকি করার চেষ্টা করবি না। তোর সঙ্গে দেখা করতে আসলে আমাকে লোকজন নিয়ে আসতে হবে নাকি? আর সাদিয়াকে নিয়ে গিয়ে আরো বেশি ভুল করেছিস। তোর এগুলো পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। এই বলে আকাশ কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে সে সবাইকে কল দিয়ে ভার্সিটির সামনে আসতে বলল। আর সবাই 10 মিনিটের মধ্যেই চলে আসলো গাড়িতে করে। প্রায় 15টা গাড়িতে করে ওরা সবাই আকাশের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর ভার্সিটির মাঠে সকলেই অবস্থান করছে। আর এদিকে আকাশ সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। ভার্সিটির ছাত্ররা আকাশ আকাশ বলে জয়ধ্বনি দিচ্ছে। তারপর আকাশ একাই রওনা হয় তার গাড়িতে করে। আর জিপিএস এর মাধ্যমে আকাশ এই জায়গায় পৌঁছে যায়। অনেক ভালো জঙ্গল একটা এলাকা। এই এলাকাতে আকাশ কখনোই আসেনি, কারণ আসার কখনো প্রয়োজনই পড়েনি। আকাশ একদিকে গাড়ি নিয়ে ঢুকে পড়লো, কিন্তু কোনো দিক দিয়ে বের হওয়ার রাস্তা সেটাই সে খুঁজে পাচ্ছে না। আর জঙ্গলের মাঝখানে আসার পরে তাকে আবারও ডন কল দিল। কল দেওয়ার পরে তখন আকাশকে বলতে লাগলো, যেখানে গাড়ি থেকে নেমেছিস সেখান থেকে 10 কদম সামনে আগাবি। 10 কদম সামনে আগানোর পরে হাতের বাঁ দিকে ঘুরে 30 ডিগ্রি সাউথে চলে আয়। আর একটু সামনে আগালে দেখতে পারবি একটা ঢাকনা। ওই ঢাকনাটা খুললে ভেতরে আসতে পারবি। আকাশ ডনের কথা মতো এসে ওরকম করতে লাগলো। আর ঢাকনা খোলার পরে আকাশ ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পরে দেখতে পারলো প্রায় 50 জন চারিদিকে গার্ড দিচ্ছে। সবার হাতেই দামি দামি অস্ত্র। আকাশ বেশ ফুরফুরা মেজাজে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পরে দেখতে পারলো সাদিয়াকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সঙ্গে। আর আকাশ যাওয়ার পরেই তখন সাদিয়া বলতে লাগলো, তোরা কি মনে করেছিস আকাশ আসবে না আমাকে নেওয়ার জন্য? আকাশ আমার কথা শুনে ঠিক এসেছে। তোদেরকে বলেছিলাম না, তোরা শুধু মৃত্যুর জন্য তৈরি থাক, আকাশ এসে গেছে। তোর আকাশকে ডেকে এনেছি এখানে মারবো বলে, আর তোর আকাশের সামনে তোকে আমরা সবাই মিলে নষ্ট করব। তোর ভালোবাসার মানুষ সেটা নিজের চোখে দেখবে। শয়তানের বাচ্চা, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এরকম আশা তোর আর কোনো দিনই পূরণ হবে না। তার আগেই তোকে আকাশ মেরে ফেলবে। আমি শুধু আকাশের, তোর মতো শয়তানের কাছ থেকে এর চেয়ে আর কি আশা করা যায়? তোর আর বেঁচে থাকার অধিকার নেই। আকাশ, তোকে এ কারণে অনেক কিছু করতে হবে। আচ্ছা, এখন কাজের কথায় আসি। তুই আমার যে পরিমাণ ক্ষতি করেছিস, আমার ব্যবসা লাটে উঠিয়ে দিয়েছিস, শেষ পর্যন্ত আমাকে ব্যাংকক থেকে এ পর্যন্ত আসতে হলো। আমার লোকজনকে নিয়ে তুই কত টাকা লস করেছিস তার হিসাব তুই জানিস? প্রায় 100 কোটি টাকা। এই টাকা দিয়ে আমি পুরো রাজার হালে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা তোর কারণে সম্ভব হলো না। বলেছিলাম না যে তোর সব কিছু আমি শেষ করে দেব ফিরে আসলে? আজকে সেটাই করেছি। আর এগুলো করতে শুধুমাত্র আমার একটা রাতের প্রয়োজন হয়েছে। আর আমি নিজে করিনি, আমার লোকজন এসব করেছে। আমি যদি যেতাম তাহলে তোর অবস্থা আরও খারাপ হয়ে যেত, কিন্তু যেতে পারেনি কেন জানিস? এই যে মানুষটাকে বেঁধে রেখেছিস, এই মানুষটার জন্য। তোদের দুজনকে মেরে আমি আমার কলেজে ঠান্ডা করব, কারণ এই 100 কোটি টাকার যন্ত্রণা আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আর আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব তুই নিজে থেকে আমাকে লিখে দিবি। এই নে, এখানে সাইন কর।
এখানে লেখা আছে তুই সুস্থ জ্ঞানে সবকিছু আমাকে লিখে দিয়েছিস, আর আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব আজীবনের জন্য তুই আমাকে দিয়ে দিয়েছিস। আকাশ ডনের বুক বরাবর একটা লাথি মারলো, আর বুকের মাঝে লাথি মারার পরে ডন মাটিতে পড়ে গেল। আর এদিকে তার যত লোকজন আছে সবাইকে বলল আকাশকে গুলি করার জন্য। আকাশ তার বন্দুক দিয়ে ওদেরকে গুলি করতে লাগলো, আর হঠাৎ করে আকাশের বন্দুকের গুলি শেষ হয়ে গেল। আর আকাশের মধ্যেই সাদিয়ার হাতের বাঁধন খুলে দিয়েছিল। আর তখন সাদিয়া ওখান থেকে একটা পিস্তল নিয়ে আকাশকে দিল, আর আকাশও গুলি করতে লাগলো। আর হঠাৎ করেই আকাশের যত লোকজন ছিল সবাই ভিতরে প্রবেশ করে গেছে, আর সবাই ভিতরে প্রবেশ করে ওদেরকে গুলি করতে লাগলো। আকাশের লোকজন ওদেরকে গুলি করতে লাগলো, আর ওরা সকলেই আকাশের লোকজনের কাছে আকাশের কাছে আত্মসমর্পণ করলো। কিন্তু আকাশ ক্ষমা করে সবাইকে মেরে ফেললো। আর এদিকে ডন পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আকাশ সেটা বুঝে ফেলেছে। আর আকাশ এটা বুঝে ফেলার পর আকাশ তাকে আটকে ফেললো। আটকে ফেলার পরে তাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। বুকের মধ্যে পরপর অনেকগুলো লাথি দেওয়ার কারণে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আর তখন ডনকে আকাশ বলতে লাগলো, এত সহজে আমার কাছ থেকে পালিয়ে যাবে? তোর কাছে তো আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। আগে হিসাব নিকাশগুলো ভালোভাবে মিটিয়ে নেই, তারপর না হয় চলে যাস। ভাই আমাকে ক্ষমা করে দে, আমি স্বীকার করছি আমি তোর পুরো পরিবারকে হত্যা করেছি। আসলে এটা ছাড়া আমার কোনো কিছু করার ছিল না, কারণ তুই সবকিছু নিজের হাতে দখলে নিয়ে নিয়েছিলি। আর আমি তোর সঙ্গে না পেরে তোর পরিবারকে হত্যা করে ফেলি, আর তোর লোকজনকে আমি টাকা দিয়ে আমার দলে নিয়ে আসি যেন আমাকে সাহায্য করে। আমাকে ক্ষমা করে দে। আমি যদি তোকে ক্ষমা করে দেই তাহলে আমার পুরো পরিবারের, আমার মা বাবার আত্মা কখনোই শান্তি পাবে না। আর তোকে ক্ষমা করলে কি আমার মা বাবাকে ফিরিয়ে দিতে পারবি না। আর যেহেতু তুই ফিরিয়ে দিতে পারবি না, তাহলে তোর কাছে বেঁচে থাকার তো অধিকার নেই। আর শুধু কি আমার পরিবারকে হত্যা করার জন্য মারার কারণ আছে নাকি? তোকে মারার অনেক কারণ আছে। কোনটা বলবো? স্কুল কলেজের মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করার জন্য, নাকি ভার্সিটিতে কলেজের সকল ছাত্রছাত্রীদের মাঝে ড্রাগস ছড়িয়ে দেওয়ার জন্য? তোর কারণে ভার্সিটিগুলো এখন ড্রাগসের ব্যবসায় পরিপূর্ণ হয়েছে। ছাত্র ও ছাত্রী এখন ক্লাসে বসে ড্রাগস নিয়ে থাকে শুধুমাত্র তোর কারণে। কোনগুলোর জন্য তোকে মারবো একটু বল? তুই রাতের আধারে মেয়েদের দিয়ে অশ্লীল কাজ করাস, সেগুলোর জন্য ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দিয়ে রাস্তার মধ্যে এসব করে থাকে। আর যখন ওরা দেখতে বাজে হয়ে যায় তখন ওদেরকে বিক্রি করে দিস। তোকে মারার এতগুলো কারণ আছে। আমি জানি আমি অনেক বেশি অন্যায় করেছি মানুষের কাছে, মানুষের অনেক ক্ষতি করেছি, অনেক মেয়ের সর্বনাশ করেছি, অনেক ছেলের সর্বনাশ করেছি। তবুও তুই আমাকে মারিস না। অনেক ছেলেকে আমি নেশার জগতে পাঠিয়ে দিয়েছি, তাদের জীবনটা সর্বনাশ করে দিয়েছি। তবুও তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনোই এমনটা করব না। আমি এখন থেকে ভালো হয়ে যাব। তুই চাইলে আমাকে বাঁচাতে পারিস, তুই ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। তুই যদি মানুষজনকে একটু বুঝিয়ে বলিস তাহলে মানুষজন আমাকে ক্ষমা করে দেবে এরপরেও, কারণ ওরা তোকে বেশি বিশ্বাস করে। আকাশ, এই শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি তাকে মেরে ফেলো। আমি আর মুখ দেখতে চাই না ওর। এই কথা বলার পরে আকাশ গুলি করে দিল। আর গুলি করে দেওয়ার পরে কাটা মুরগির মতো ছটফট করতে করতে সেখানেই মারা গেল ডন। আর ডন মারা যাওয়ার পরে তখনই পুলিশ চলে আসলো। আর পুলিশ আসার পরে আকাশ সবকিছুই পুলিশের কাছে স্বীকার করে, যার জন্যে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় তাকে। আর আদালতে রায় হয় 6 মাসের কারাদণ্ড। আর 6 মাস পার হয়ে গেল। আজকে 6 মাস পরে আকাশ মুক্তি পেয়েছে। আকাশ সামনে তাকিয়ে দেখতে পারল তার সামনে সাদিয়া, তার কাছের লোকজনগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্য থেকে রাফিকে অনেক বেশি মিস করছে আকাশ। আকাশ ওদের কাছে এগিয়ে আসে, আর তখন সবার সামনে সাদিয়া এসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেয়েটাই 6টা মাস একা একা কিভাবে কাটিয়েছে সেটা একমাত্র সাদিয়া জানে। সাদিয়া কান্না করতে করতে আকাশকে তখন বলতে লাগলো, তোমাকে ছাড়া একা থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। বিশ্বাস করো, আমি এই 6টা মাস কতটা কষ্টে ছিলাম তুমি বিশ্বাস করতে পারবে না। আমি প্রতিটা রাত তোমার জন্য কান্না করতাম, আমি ঘুমাতে পারতাম না। থাক, অনেক কষ্ট করা হয়েছে, আর কষ্ট করা লাগবে না।
আজকে থেকে আপনাকে আমি এভাবে সারা জীবনের জন্য বুকের মাঝে রেখে দেব, আর কখনোই কষ্ট পেতে দেব না। বাকি জীবনটা না হয় এই বুকের মাঝে কাটিয়ে দেবেন। আকাশ সবার সঙ্গে কথা বলল, আর সবার সঙ্গে কথা বলার পরে সবাই আকাশের এবং সাদিয়ার বিয়ের আয়োজন করলো ধুমধাম করে। এখানে গরিব মানুষেরা খুব মজা করে খাওয়া দাওয়া করলো, আর আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। অনেক সাহস নিয়ে আকাশ বাসর ঘরে প্রবেশ করলো, আর দেখতে পেল বিছানার মধ্যে লাল বেনারসি পরে বসে আছে তার জন্যে সাদিয়া। সাদিয়ার কাছে এগিয়ে গেল, আর তখন সাদিয়ার রাগী কণ্ঠে বলতে লাগলো, তুমি দেখেছো রাত কয়টা বাজে? আমি কি তোমার জন্য সারা রাত এভাবে বসে থাকবো? আর যদি 5 মিনিট ওয়েট করে আসতে তাহলে সত্যি সত্যি আমি ঘুমিয়ে পড়তাম। মানুষ বাসর ঘরে যদি এত লেট করে আসে তাহলে বাসরটা কিভাবে করবে তুমি? এত জোরে জোরে কথা বলা লাগে নাকি তোমার? বাহিরে অনেক লোকজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আর বিশেষ করে আরিফ ওরা রয়েছে। ওরা যদি কথাবার্তাগুলো শুনতে পারে, একটা লজ্জায় পড়ে যাব না আমি? লজ্জায় পড়লে তুমি পড়বে, আমি তো আর লজ্জায় পড়বো না। তুমি দেরি করে কেন আসলে সেটার উত্তর দাও। আর আমি তো আমার স্বামীর সঙ্গে এসব বলছি, অন্য কারো সঙ্গে তো আর বলছি না। যে যাই কিছু ভাবার ভাবতে পারে, আমার কি? তোমার ঘাটতেরামও আর কখনোই যাবে না। এই ঘাটতেরামের কারণে তুমি কোন দিন আমার হাতে থাপ্পড় খাও সেটার কোনো ঠিক নেই। কি বললে তুমি? তুমি আমাকে থাপ্পড় মারবে? এই বলে সাদিয়া তার দিকে এগিয়ে গেল, আর আকাশ সাদিয়াকে দেখে পিছনে যেতে বলল, আর পিছনে যেতে যেতে সে দেওয়ালের সঙ্গে লেগে গেল। আকাশ সাদিয়াকে জড়িয়ে ধরলো, আর সাদিয়াও শক্ত করে জড়িয়ে ধরে, আর কোনো কথা বলতে পারল না। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ সবাইকে।